আমরা জেনেছি একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ চলে পরিবাহীর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আবার এটাও জেনেছি যে একটা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো পরিবাহী মধ্য দিয়ে প্রবাহ চলে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে একটা পরিবাহী তার আছে, তার মধ্য দিয়ে প্রবাহ চলছে, তাহলে সেই পরিবাহীটা একটা বল অনুভব করবে। আবার বলছি, দুটো ঘটনা একসঙ্গে বলছি, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চললে পরিবাহীর চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে একটা তড়িৎবাহী তারকে চৌম্বক ক্ষেত্রে রাখলে সে একটা বল অনুভব করবে। এখন এই দুটো ঘটনা মিশিয়ে একটা ঘটনা ঘটছে কিরকম না, একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চলছে, ধরো এটা একটা পরিবাহী, এই পরিবাহীটার চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্রে অন্য একটা পরিবাহী তারকে তুমি রেখে দিয়েছো, দুটি প্রবাহ চলছে। সেক্ষেত্রে কি ঘটবে, যে দুটো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চলছে এবং আমরা দেখতে পাবো যে পরিবাহী দুটোর মধ্যে একটা বল ক্রিয়াশীল হচ্ছে। তাই আমরা তাকে হেডিং দিয়েছি ফোর্স বিটুইন টু কন্ডাক্টর হুইচ আর ক্যারিং কারেন্টস, অর্থাৎ তড়িৎবাহী দুটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চললে উহাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান এবং দিক, বলের প্রকৃতি হিসাব করতে হবে। তো ফার্স্টে আমি করেছি কি, দুটো আমি সুবিধার জন্য নিয়েছি, দুটো দেখো পরিবাহী নিয়েছি, পরিবাহীর মধ্য দিয়ে এইটার মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, ধরলাম এটা 1 নম্বর পরিবাহী, এটা 2 নম্বর পরিবাহী, এর মধ্য দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। পরিবাহীটা অসীম দৈর্ঘ্যের হতে পারে, আমি জাস্ট এটুকু দেখিয়েছি। এখন এরকম ভাবছি যে এর মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে, তাহলে এর চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রে এই পরিবাহী তারটা আছে, অর্থাৎ এইটার চুম্বক ক্ষেত্র কেমন হবে আমরা দেখেছি। চুম্বক ক্ষেত্র একটা ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের বর্ণরেখাগুলো এরকম হয়, তো এরকম বর্ণরেখাগুলো হয়, দেখো একটু, সেরকমই এই অঞ্চলে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এই প্রবাহের জন্য। তো ধরছি এইখানে একটা বিন্দু, ও বিন্দু। আচ্ছা, আর একটু বলে রাখি যে এই পরিবাহী দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে ডি, পরিবাহী দুটোর মধ্যে লম্ব দূরত্ব কত, ডি। তো I1 প্রবাহের জন্য ও বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেই চুম্বক ক্ষেত্রের মান দেখা ধরছি B1, ধরছি এটা ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র হচ্ছে কত, B1। সেই চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে, ও বিন্দুতে, সেই মুষ্টি নিয়ম এরকম ধরেছি। প্রবাহের দিকে ধরে প্রবাহ চলছে, এদিকে বুড়ো আঙুল দিয়েছি, তাহলে আমার দেখো এই বিন্দুটাতে চুম্বক ক্ষেত্রটা কি হবে, অন্তর্মুখী। তাই দেখো আমি পাশে একটা এরকম সিম্বল দিয়ে দেখিয়েছি, অর্থাৎ ও বিন্দুতে I1 এর জন্য চুম্বক ক্ষেত্রে B1 হয়, তাহলে B1 এর অভিমুখটা কি, অন্তর্মুখী, ইনসাইড দা বোট, এরকম আছে। এখন আমরা লিখব যে আমরা লিখছি যে কন্ডাক্টর 1 এর মধ্য দিয়ে প্রবাহের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড B1, যদি ধরি B1 সমান কি হবে, এটা একটা স্ট্রেট কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের ও বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করছি, ও বিন্দুটা ডি দূরে আছে, এটা অসীম দৈর্ঘ্যের কন্ডাক্টর ধরলে পারে কত হবে, 2
মিউ জিরো 4 পাই 2I1 বাই ডি, সেই বায়সাভার সূত্র পেয়েছি বা অ্যাম্পিয়ার সার্কুলার ল যাই বলো পেয়েছি। এবং এটাকে আমি এইখানে আমি সিম্বলটা আগেই দিয়েছি, আরো দিলাম, এই পেলাম। এখন ও বিন্দুতে কন্ডাক্টর 2 আছে, অর্থাৎ ও বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে অন্তর্মুখী। আবার ও বিন্দু দিয়ে একটা কি করা হয়েছে, পরিবাহী তারকে দেখে নেওয়া হয়েছে। এখানে দেখো ব্যাপারটা এরকম যে চুম্বক ক্ষেত্র এবং পরিবাহী তারের মধ্যে যে কোণ, অর্থাৎ দেখো এই হলুদ পেনটাকে বলছি চুম্বক ক্ষেত্রের দিক অন্তর্মুখী, আর পরিবাহীটা এরকম আছে, অর্থাৎ কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা শিখেছি আগের ক্লাসে যে চুম্বক ক্ষেত্রে একটা পরিবাহী তারকে রাখলে তড়িৎ বল অনুভব করে, আর সেই বলের রাশিমালা কি হয়, এফ সমান BI/L সাইন থিটা। যখন থিটার মান কি হয় 90 হয় তখন ম্যাক্সিমাম। অতএব আমার এই ক্ষেত্রে দেখো 90 দেখাতে পারলাম, কারণ চুম্বক ক্ষেত্র অন্তর্মুখী আর প্রবাহ এরকম আছে, কোনটা 90 ডিগ্রি, অর্থাৎ BI/L সাইন 90 মানে হচ্ছে BI/L। এই হলো অর্থাৎ কি হবে, ও বিন্দুতে I1 এর জন্য প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার জন্য কন্ডাক্টর 2 একটা বল লাভ করবে, সেই বলটার রাশিমালা কি হবে। অতএব ও বিন্দুতে রাখা কন্ডাক্টর 2 এর ওপর B1 ক্ষেত্রের দ্বারা ক্রিয়াশীল বল, এটা কন্ডাক্টর 2 এর উপর বল ক্রিয়াশীল হচ্ছে, কার জন্য হচ্ছে, 1 এর জন্য, তাই নাম দিচ্ছি F2/1, 2 এর উপর 1 এর দ্বারা লিখব B1, যা নরমাল সূত্রটা কি BI/L। এবার এখানে বিটা কি হবে, বিটা B1 হবে, আইটা কি হবে, কন্ডাক্টর 2 এর কারেন্ট মানে I2, এটা আগে লিখে ফেলছি, আর একটা L থাকবে। আমি এখন B1 এর মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি, মিউ0 4 পাই I2L, সরি মিউ0 4 পাই 2I1 বাই ডি ইন্টু I2 ইন্টু DL সমান কি পাচ্ছি আমি, এইখান থেকে পাচ্ছি মিউ0 4 পাই যেমন আছে থাক 2I1 I2 বাই ডি ইন্টু L। এই হলো কন্ডাক্টর 1 এর জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দ্বারা কন্ডাক্টর 2 এর মধ্য দিয়ে প্রবাহের জন্য 2 এর উপর ক্রিয়াশীল বল হচ্ছে কত, F21। এইটা এখন যদি এরকম করা হয় আরেকটু ভাবে, অর্থাৎ F2/1 বাই L কত হবে, মিউ0 বাই 2 পাই 2I1 I2 বাই ডি। এখানে এটা কি হিসাব মতো ফোর্স পার লেন্থ, তো ফোর্স পার লেন্থ একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, কন্ডাক্টর 2 এর একক দৈর্ঘ্যে মোট বল হচ্ছে এটা, তাহলে এল দৈর্ঘ্যের জন্য বল হচ্ছে এটা, একক দৈর্ঘ্যের জন্য বল কত হবে এইটা, এটাকে আমি তোমার এফ বা F2 বললাম, F2 কত হবে, ঠিক আছে এই থাক এটাকে আমি বক্স করে দিলাম। এখন আমাকে দেখতে হবে এই বলটার দিকটা কোন দিকে, এই বলটার দিকটা কোন দিকে আমার দেখতে হবে। এখন আমি মুষ্টি নিয়ম প্রয়োগ করে দেখিয়েছি যে I1 প্রবাহের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, অন্তর্মুখী। এখন এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত পেয়েছি, চুম্বক ক্ষেত্র অন্তর্মুখী, প্রবাহ উপর দিকে আছে, এই অবস্থায় বাম হস্ত নিয়ম প্রয়োগ করছি। দেখো চুম্বক ক্ষেত্র অন্তর্মুখী,
ভিতর দেখাচ্ছে প্রবাহ তর্জনীর ওপর দিকে, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে? এই বরাবর, অর্থাৎ এই বরাবর যে বলটা ক্রিয়াশীল হবে সেই বলটাকে আমি F21 ধরলাম, হলো। অর্থাৎ এই দিকে এই কন্ডাক্টরটা একটা বল অনুভব করবে এবং সেই বলের মোট মান হচ্ছে এইটা, একক দৈর্ঘ্যের মান হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে আমি 1 এর জন্য চুম্বক ক্ষেত্র দ্বারা এই কন্ডাক্টর 2 এর উপর ক্রিয়াশীল বল পেলাম, ঠিক সেম ঘটনা কি আমি কন্ডাক্টর 2 এর দ্বারা যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কারণ সবাই চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, প্রবাহ চললে পারি, পরিবাহের মধ্য দিয়ে প্রবাহ চললে পারি কি হবে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। অতএব I2 এর মধ্য দিয়ে যদি প্রবাহ চলে সেক্ষেত্রে তোমার কি হবে? এই I2 এর চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, আর সেই চুম্বক ক্ষেত্রে I1 প্রবাহটা আছে। তো ঠিক একইভাবে তোমার কি হবে? এই কন্ডাক্টর 2 ও কি হবে? একটা বল লাভ করা উচিত। কি বললাম যে I2 প্রবাহ পরিবাহিত প্রবাহ চলছে, এই কন্ডাক্টর 2 দিয়ে প্রবাহ চলছে, প্রবাহের মান I2, তার জন্য চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো এই যদি বলা হয় এই কন্ডাক্টরের জন্য আমি ধরছি এইখানে একটা বিন্দু ও ড্যাশ বললাম, ও ড্যাশ বিন্দু চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? দেখো এরকম ভাবনা এসো, আমি এরকম ধরেছি, মানে কি এটা বহির্মুখী আসছে, ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রটা কি হচ্ছে? বহির্মুখী, মানে এরকম আসবে, এরকম, ঠিক আছে। আমি ধরেছি আঙুলগুলো এরকম আসছে, কিংবা তুমি যদি মনে করো যে সেই পামগুলো অ্যাপ্লাই করবো, অর্থাৎ আমি করেছি এরকম রেখেছি, এইবার দেখো বুড়ো আঙুলের দিকে প্রবাহ, পামটা রেখেছি এই রেখা বরাবর, আর পামের সঙ্গে যে লম্ব তলটা লম্ব রেখাটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এইভাবে আমি পেয়ে যাচ্ছি। অতএব এইখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, এর জন্য ঠিক অনুরূপে কি বলবো যে I2 এর জন্য সংক্ষেপ লিখছি, I2 এর জন্য ওতে ফিল, ওডাসে ফিল কত হবে? আমি ধরছি এটাকে B2 বললাম, B2 মানে কত হবে? μ0 4 পাই 2I1 বাই I2 বাই D। এখন এই চুম্বক ক্ষেত্রের জন্য এই পরিবাহীটার মধ্য দিয়ে প্রবাহ চলছে, ও বল লাভ করবে। অতএব এই ক্ষেত্রে বলের মানটা কি হবে? বলের মান নামটা লিখবে এরকম ভাবে 1 এর উপর 2 এর দ্বারা, অতএব F1/2 সমান কি লিখবো এখানে? B2 I1L, দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি, একই দৈর্ঘ্যটা। অতএব B2 এর মান এখান থেকে নেওয়া হচ্ছে, দেখো এই একই জিনিস চলে আসছে 2I1 I2 বাই D, হলো। এখন আমাকে বলের দিক খুঁজতে হবে, এই বলটার দিক পেয়েছি এইদিকে, এখন এই 1 2 বলের দিকটা খুঁজতে হবে। আমি এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কোন দিকে পেয়েছি? বহির্মুখী। চুম্বক ক্ষেত্র বহির্মুখী মানে প্রবাহ উপর দিকে, মানে কি হবে? দেখো চুম্বক ক্ষেত্র বহির্মুখী, অর্থাৎ চুম্বক ক্ষেত্রটাকে আমি দিয়েছি এইভাবে বহির্মুখী, এরকম দেখে হবে। এদিকে তোমার প্রবাহ বহির্মুখী চুম্বক ক্ষেত্র, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে? এই দিকে, অর্থাৎ এই দিকে বল লাভ করবে, সেটা কি হবে? নামটা 1 2 1, সরি এটা 1 2, এটা 2 1। এবং দেখতে পাচ্ছি বল দুটো কিরকম, বল দুটোর মান কিন্তু সমান F12, আর কি পেয়েছি? বল দুটো বিপরীতমুখী, অতএব কি বলতে পারি? F21 সমান মাইনাস অফ F12, মাইনাস চিহ্নটা কি ইন্ডিকেট করছে? মাইনাস চিহ্ন ইন্ডিকেট করছে হচ্ছে যে বল দুটো বিপরীতমুখী, আর সমান হচ্ছে অর্থাৎ বল দুটোর মান সমান, এবং বল দুটি পরস্পরের বিপরীতমুখী। অর্থাৎ সেক্ষেত্রে এখানে আমি যদি এইখানে ফোর্স পার ইউনিট লেন্থ নেওয়া হয় 1/2 বাই L সমান μ0, এখানে Lটা দেওয়া হয়নি, আচ্ছা μ0 4 পাই 2I1 I2 বাই D। অর্থাৎ দু ক্ষেত্রেই বলের মান সমান বিপরীতমুখী। ঠিক মনে হবে যেন এরকম ভাবে যে এই বলটা দ্বারা
এই পরিবাহীটা একে এরকম টানছে, ঠিক একইভাবে এই বলটা দ্বারা এই পরিবাহীটা একে এই দিকে টানছে, হলো। অর্থাৎ এই বল দুটো কি কিরকম ফোর্স, এই বলের নিচেটা কেমন হবে, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ধরনের আকর্ষণ ধর্মী, বল দুটো কেমন আকর্ষণ ধর্মী, হলো। তাহলে আমি এই যে আলোচনা করলাম এখান থেকে কি সিদ্ধান্ত এলাম, সিদ্ধান্ত দেখে এসেছি, দুটো পরিবাহী নিয়েছি, ছবি থেকে বুঝতে পারছো পরিবাহী দুটো কি ধরনের, সমান্তরাল পরিবাহী, দেখে আমার সমান্তরাল মনে হচ্ছে। আর কি না, পরিবাহী দুটোর মধ্য দিয়ে একই দিকে প্রবাহ যাচ্ছে, এইরকম পরিবাহীকে বলবো তোমার সমমুখী সমান্তরাল প্রবাহ। সমমুখী সমান্তরাল প্রবাহ, একই মুখে যাচ্ছে পরস্পর সমান্তরাল কোনো কারেন্ট, তাই নাম দিচ্ছি। লাইক প্যারালাল কন্ডাক্টরস, লাইক প্যারালাল কারেন্ট বা কন্ডাক্টর যাই বলবে, আর সমমুখী সমান্তরাল প্রবাহ। তো সেক্ষেত্রে কি হয়, পরস্পরকে বলের দ্বারা আকর্ষণ করে এবং বল দুটোর মান সমান ও বিপরীতমুখী, অর্থাৎ বল দুটো কেমন আকর্ষণ ধর্মী, তাই পরস্পরকে টেনে ধরে। এই হলো সেই বলের মান। ঠিক আছে, এটা হলো, এটা আমি কি পেলাম যে তোমার আকর্ষণ ধর্মী একই দিকে প্রবাহ চলার জন্য। যদি ক্যালকুলেশনটা ক্যান্সেল করছি, যদি প্রবাহটাকে আমি উল্টে দিই, অর্থাৎ প্রবাহটাকে আমি দিলাম এই দিকে একটা প্রবাহ আর এই দিকে একটা প্রবাহ, দেখো সবকিছু একই আছে, সমান্তরাল আছে কিন্তু বিপরীতমুখী, প্রবাহগুলো কি বিপরীতমুখী, বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ। এর নামটা কি বললাম একটু আগে, এর নাম বললাম, এরকম কন্ডাক্টরের নাম বলেছিলাম কি, লাইক প্যারালাল কন্ডাক্টর বা কারেন্ট, যা বলবে কন্ডাক্টর বা or current. Like parallel conductor or current, like parallel currents বা সমমুখী সমান্তরাল প্রবাহ, আর এইগুলোকে বলবো আনলাইক প্যারালাল কারেন্ট বা বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ বা কারেন্ট বা কন্ডাক্টর, যা বলবে হবে। তো এবার যেটা বলছিলাম যে বিপরীতমুখী প্রবাহ চলছে দুটো সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে, তো সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে দেখো আগের মতোই এটার মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে, তার জন্য এইখানে একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, এটা হচ্ছে দূরত্ব, এদিকে প্রবাহটা কত I2 প্রবাহ, কন্ডাক্টর 1 কন্ডাক্টর 2 আগের মতো সব ঠিক আছে, শুধুমাত্র প্রবাহের দিকটা উল্টো বিপরীতমুখী। তো এর জন্য কি হবে, এই প্রবাহের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, প্রবাহের চৌম্বক ক্ষেত্রের নিয়ম অনুযায়ী মোস্ট নিয়ম কি হবে, প্রবাহটা চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, আর এই প্রবাহ জন্য দেখো এই বিন্দুতে, এই পাশে বিন্দু আছে এই পাশে, অতএব এই পাশের বিন্দুতে কি হবে অন্তর্মুখী, এরকম ভাবে ধরলে পরে যে আমরা যে শিখেছি পাম নিয়ম, এই পুরো আঙুল দিকে প্রবাহ হাতে আমরা রেখেছি, এইবার যদি আঙুল পেন রাখা, পেনটা ভেতরে ঢুকছে, অতএব অন্তর্মুখী। এখন এই চৌম্বক ক্ষেত্রে এই পরিবাহীটা আছে, তার জন্য কি হবে, এই পরিবাহীটা এই চৌম্বক ক্ষেত্র দ্বারা বল লাভ করবে, সেই বলটা কোন দিকে হবে, তার জন্য ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম,
তো চুম্বক ক্ষেত্র অন্তর্মুখী, প্রবাহ কোন দিকে দেখো, চুম্বক ক্ষেত্র তর্জনী অন্তর্মুখী, প্রবাহ নিচের দিকে, তার বুড়া বলটা কোন দিকে, এই পাশে, অর্থাৎ এই দিকে একটা বল লাভ করবে। এই বলটাকে বলবো 2/1, একের দ্বারা 2 এর উপর ক্রিয়াশীল বল, একের দ্বারা 2 এর উপর ক্রিয়াশীল বল। চুম্বক ক্ষেত্র 2 এর দ্বারা একের দ্বারা 2 এর উপর ক্রিয়াশীল বল। ঠিক আছে, এই বলের মান আমি বার করতে পারবো, মনে করলেই হবে। দেখো তোমার কি হবে, μ0 4π2I1/d ইন্টু এই কারেন্টটা হচ্ছে I2 ইন্টু হচ্ছে এর দৈর্ঘ্য একটা আছে। ঠিক একইভাবে যদি আমি এই পরিবাহীটার জন্য প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্র, আমি এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র খুঁজছি, তার জন্য কি হবে, প্রবাহের দিকে আমি ধরেছি এই পরিবাহীর জন্য মুস্টে নিয়ম। দেখো এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, প্রবাহটা কোন দিকে আছে, এই দিকে আছে। এখন আমি এরকম ভাবে মুস্টে নিয়ম খুঁজতে গেলে এই বিন্দু চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, অন্তর্মুখী হবে। চুম্বক ক্ষেত্র এই বিন্দুতে কোথায় হবে, চুম্বক ক্ষেত্র হবে এক্ষেত্রে অন্তর্মুখী। আর এটা তোমার দিয়েছিলাম কি, অন্তর্মুখী দিয়েছিলাম মনে হচ্ছে। এবং এই অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র, অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র এবং প্রবাহ কোন দিকে, ওপর দিকে। আমি যদি বারস্ত নিয়ম প্রয়োগ করি, দেখো প্রবাহ ওপর দিকে, মধ্যমা, চুম্বক ক্ষেত্র অন্তর্মুখী, তাহলে বুড়া বলটা কোন দিকে, এই পাশে আছে। আবার তুমি সেই ক্রস নিয়ম মনে করে বলেছিলাম যে আমি পরিপ্রবাহের দিকে হাতটা এরকম রাখবো, দিয়ে চুম্বক ক্ষেত্র দিকে ঘোরাবো, এরকম এদিকে হলে এরকম ঘোরাবো, যদি এই দিকে চুম্বক ক্ষেত্র হয় এরকম ঘোরাবো, যদি চুম্বক ক্ষেত্র নিচের দিকে হয় তাহলে এরম গিয়ে এরম ঘোরাবো, উপর দিকে হলে এরম ঘোরাবো, অর্থাৎ প্রবাহের দিকে হাত রাখবো, দিয়ে চুম্বক ক্ষেত্রের দিকে হাতটা ঘোরাবো। এইখানে দেখো প্রবাহটা উপর দিকে আছে, রেখেছি, চুম্বক ক্ষেত্র কোন দিকে, অন্তর্মুখী। তাহলে আমি যদি অন্তর্মুখী প্রবাহ আছে, চুম্বক ক্ষেত্র অন্তর্মুখী, প্রবাহ উপর দিকে আছে, ফার্স্ট আমি দেখো আমি করছি কি, ওপর দিকে আমি হাতটা রেখেছি, চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, অন্তর্মুখী, এরাম ঘোরাচ্ছি, এরাম ঘোরাচ্ছি মানে কি, বুড়া বলটা কোন দিকে, এই দিকে আছে, অর্থাৎ এই দিকে একটা বল ক্রিয়াশীল হবে। সেই বলটা কি হবে, নাম 1/2, 2 এর দ্বারা একের উপর বল। দেখো এই দ্বারা এই পরিবাহীটা ওদিকে সরে যাচ্ছে, আর এর দ্বারা এই পরিবাহীটা এই বলের ক্রিয়ায় সরে আসছে এদিকে, অর্থাৎ বলগুলো কি পরস্পর বিপরীতমুখী, সরি পরস্পর থেকে বিকশিত, মনে হচ্ছে কি এ একে ঠেলে দিচ্ছে আর এ একে ঠেলে দিচ্ছে, মানে বলগুলো কেমন, এখানে বলটা কেমন, বলটা হচ্ছে বিপরীত ধর্মী বা বিকর্ষণ ধর্মী। এই ক্ষেত্রে দেখো বলগুলো পরস্পর ঠিক মনে হচ্ছে এ একে টানছে আর এ একে টানছে। এই ক্ষেত্রে দেখো এর উপরে এর দ্বারা বলটা এই দিকে এরম ঠেলে দিচ্ছে, ঠিক একইভাবে এর দ্বারা এর উপরে বলটা এরম পড়ে যাচ্ছে। বলের দিকগুলো তুমি ওই মুস্টে নিয়ম আর লেফট হ্যান্ড রুল কিংবা ক্রস প্রোডাক্ট রুল ব্যবহার করবে, বলের দিক চুম্বক ক্ষেত্র দিক পেয়ে যাবে। অর্থাৎ কি পেলাম এই সমস্ত আলোচনা থেকে, যে যখন প্রবাহ একমুখে চলবে সমান্তরাল পরিবাহী দিয়ে, তখন কি হবে, পরস্পর যে বলটা কেমন হবে, বলটা একটু আগে বলেছিলাম আকর্ষণ ধর্মী, আকর্ষণ ধর্মী ইন নেচার হলো। আর যদি প্রবাহ দিয়ে, প্রবাহগুলো কি হয়, বিপরীত ধর্মী, আনলাইক প্যারালাল কারেন্ট হয়, বিপরীত ধর্মী সমান্তরাল প্রবাহ হয়, সেক্ষেত্রে কি হবে, বলটা হবে বিকর্ষণ ধর্মী, পরস্পর পরস্পরকে দূরে ঠেলে দেবে। এবং সেই বলের মান কিন্তু একই আছে, বিকর্ষণ ধর্মী হোক, আকর্ষণ ধর্মী হোক, কারেন্টের মান, ওদের সেপারেশন যদি তোমার একই থাকে, তাহলে কি হবে, তোমার বলের মানগুলো একই থাকবে। এই হলো ফলাফল। তাহলে আমি এই যে আলোচনা পেলাম, সেখান থেকে আমি লিখতে পারি যে মূল কথাটা, সেটা হচ্ছে অতএব দুটি সমান্তরাল প্রবাহ যদি এক নম্বরে সমমুখী হয়, হলে পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ পরিবাহী দিয়ে প্রবাহ চলছে,
পরিবাহী দুটো কেমন পরস্পর সমান্তরাল। এখন পরিবাহী দুটো একমুখী হয়, যদি পরিবাহী দুটো একদিকে প্রবাহ চলে, একমুখী প্রবাহ চললে কি হবে, তাহলে পরস্পর পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। পরস্পর আচ্ছা সমমুখী হলে পরে যদি সমান্তরাল প্রবাহ, যদি সমান্তরাল প্রবাহ এক নম্বরে সমমুখী হলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে, 2 নম্বর বিপরীতমুখী হলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, এই হলো তোমার সমমুখী সমান্তরাল বল আর বিপরীতমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে আমরা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে পেলাম। এইবার যে আকর্ষণ বলের মানটা পেয়েছি, সেই বলের মানটা আমরা ল্যাবরেটরিতে সহজেই বিচার করতে পারবো। কিরকম দেখো, বলটা কত, এফ সমান এফ বাই এল, একক দৈর্ঘ্যের বলটা বলছি, মিউ 0.4 পাই 2I1 I2 বাই ডি। তো ল্যাবরেটরিতে তোমার অ্যামিটারের সাহায্যে কারেন্ট মাপতে পারবো, কারেন্ট মানের মানটা কত, কারেন্ট এর মানটা কত মাপতে পারবো। আর পরিবাহী কি বলবো, দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা পেয়ে যাবো। অতএব আমি এখান থেকে আমি সহজেই ডি এর মানটা পেয়ে যাবো এবং ক্যালকুলেশন করে আমি এই I1 I2 মিউ 0 এগুলো মান বসিয়ে ফেললে আমি কি পাবো, তোমার একক দৈর্ঘ্যের বল। এটা কি, একক দৈর্ঘ্যের বল, একক দৈর্ঘ্যের বল। সে বল আকর্ষণ বা বিকর্ষণ কিছু একটা হতে পারে। এখন আমরা ল্যাবরেটরিতে সহজেই মনে করলে করতে পারবো এই বলের মেজারমেন্ট কিরকম দেখো, আমি একটু বলি সংক্ষেপে। যে ধরো এটা আর কিছু নয়, জাস্ট একটু মানে থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালি যে কিভাবে করবো তার কনসেপ্ট দেখো। যে এইরকম দুটো পরিবাহী আছে, এই পরিবাহীটা পুরো ফিক্স করা আছে, সব জায়গায় ফিক্স করা আছে, নড়াচড়া করতে পারবে না। আর পাশে একটা পরিবাহী, এখান থেকে ধরো ডি দূরত্বে একটা পরিবাহী আছে, এই পরিবাহীটার এই প্রান্ত আর এই প্রান্ত ফিক্সড, আর এটা সব জায়গায় ফিক্স, সম্পূর্ণটাই ফিক্সড, নড়তে পারবে না, করতে পারবে না। এখন দুটো দিয়ে প্রবাহ চলছে, হয় সমমুখী বা বিপরীতমুখী। সমমুখী হলে আকর্ষণ করবে আর বিপরীতমুখী হলে কি হবে, বিকর্ষণ করবে। এইবার করেছে কি, এই পরিবাহীটার সবটা ফিক্স করা আছে, এই পরিবাহীটার ওপরটা আর এখানটা ফিক্স করা আছে। তো আমি কি করলাম, এইখান থেকে একটা স্ট্রিং দিয়ে একটা পুলির সাহায্যে ভার ঝোলানোর ব্যবস্থা করলাম, ভার ঝোলানোর ব্যবস্থা করলাম। তো ধর আমি কথাই বলছি যে এখানে তোমার ফার্স্টে তোমার ভার ঝুলিয়ে, কারেন্ট দিইনি, ফার্স্টে কোনো প্রবাহ দিইনি, এখানে একটা ভার ঝুলিয়েছি। সেই ভারটা কত, ধরলাম যে 100 গ্রামের একটা বাটখারা ঝুলানো আছে। তাহলে প্রবাহ চলছে না, এখন এই তারটা কি হবে, এই ভারের ক্রিয়ায় কি হবে, ধরে নিচ্ছি যে এরকম ভাবে বেঁকে যাবে। এই তার অবস্থান, প্রাথমিক অবস্থান, এই টানে কি হবে, এরকম ভাবে, এটা এরকম ভাবে বেঁকে যাবে, তাই তো, এরকম টান করছে বেঁকে যাবে। এই অবস্থায় তুমি কি করবে, এই দুটোর মধ্যে দিয়ে প্রবাহ চালনা করলে, প্রবাহ চলছে, একই মুখে প্রবাহ চললে কি হবে, আকর্ষণ করবে। এ তো ফিক্সড আছে, এ করবে কি, একেও টানবে বা একেও টানবে, এ সরে আসতে পারবে না, কিন্তু এ তো সরে আসবে। যখন দেখবো যে এদের মধ্যে ক্রিয়াশীল বল এই 100 গ্রামের দ্বারা ক্রিয়াশীল বলের সমান হবে, তোমাকে আগেও ক্লাসে বলেছি তোমাদেরকে যে 100 গ্রাম থেকে প্রাপ্ত বল কত হয়। 100 গ্রাম বল মানে কি, 100 গ্রাম বল মানে হচ্ছে 100 গ্রাম বল হচ্ছে 1 নিউটন বল। তুমি মনে করে দেখো, এম হচ্ছে 100 গ্রাম মানে হচ্ছে 100 বাই 1000 কেজি, অর্থাৎ এফটা কত হবে, এম জি। তো অর্থাৎ এটা তোমার 1/10, এটা 1/10, আর জি এর মান তো লাভলি 10, 9.8 মানে 10 ধরে নিচ্ছি, 10 অর্থাৎ 1 হয়ে যাবে। অতএব আমি 100 গ্রাম বাটকা ঝুলিয়েছি মানে বুঝতে হবে যে এই তারটাকে আমি 1 নিউটন বল দিয়ে টেনেছি। এখন আমি প্রবাহ দুটো দিয়ে বাড়াচ্ছি, প্রবাহের মান এমন হলো যে ওদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে, 1 নিউটনের সমান হবে। যে 1 নিউটনের সমান হবে কি হবে, এ তোমার কি করবে, এদিকে টেনে নিয়ে আসবে, এই যে বেঁকে যাওয়ার সাহিত্য ছিল সে পূর্ব অবস্থায় ফিরে আসবে, যে আগের অবস্থায় এলো। আমরা পরীক্ষা হলে ঠিক এভাবে আমরা কি করবো, মনে করলেই বলের মান এসব বার করতে পারি।
তো এইখান থেকে এই যে কনসেপ্ট এসছে, এইখান থেকে মেন একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ারের সংজ্ঞা। প্রবাহ মাত্রার একক হচ্ছে কি, এসআই একক কি অ্যাম্পিয়ার, সেই অ্যাম্পিয়ারের সংজ্ঞা এখান থেকে পাওয়া যায়। কিরকম দেখো, ডেফিনেশন অফ অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা কি না, প্রবাহ মাত্রার এসআই একক। আমরা ল্যাবরেটরিতে বা মানে হাতে কলমে যে কি বলবো প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ারের সংজ্ঞা যদি খুঁজতে যাই, তাহলে হাতে কলমের পরীক্ষার মাধ্যমে আমরা যে ফলাফল পাবো সেইখান থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞা পেয়ে যাবো। কি রকম দেখো, বলছি আমি যে এই যে আছে এখানে এফ সমান, এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণে তোমার এটাকে আমি একক দৈর্ঘ্যের বলটাকে আমি জাস্ট বললাম এটা এফ বাই এল, তো এটাকে আমি স্মল এফ দিয়ে প্রকাশ করছি, তাহলে একক দৈর্ঘ্যের বল। তো এই বলটা ধরো এখানে মিউ 0/4 এর মান আমি জানি কত, এইটা ধরে নিচ্ছি I1 সমান I2 সমান 1 অ্যাম্পিয়ার, D সমান 1 মিটার। তাহলে যদি সব বসিয়ে দেওয়া হয়, এফ এর মানটা কি হবে, এফ মানে কি একক দৈর্ঘ্যের বল, এফ মানে কোনো ত্বরণ বা ফ্রিকোয়েন্সি নয়, একক দৈর্ঘ্যের বল। এখানে আমি এফ দিয়ে প্রকাশ করেছি, কত হবে না 10⁻⁻7 2 গুণিত 1 গুণিত 1 বাই কত, এইটা 4 আছে, ডি হচ্ছে 1, অর্থাৎ এফ সমান পাচ্ছি 2 গুণিত -7 নিউটন পার মিটার বলবো এটাকে, যদি একক দৈর্ঘ্যের বল। অর্থাৎ দেখো দুটো কন্ডাক্টর দিয়ে সমমুখী বা বিপরীতমুখী প্রবাহ যাচ্ছে, কোনো ব্যাপার নেই। এখন ওদের মধ্যে পারস্পরিক দূরত্ব কত, 1 মিটার ধরে নিয়েছি, 1 মিটার পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। এই অবস্থায় দুটো মধ্য দিয়ে সমান মানের কারেন্ট যাচ্ছে, কারেন্টের মানটা ধরেছি 1 অ্যাম্পিয়ার। তাহলে কি হবে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে পরে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রতি একক দৈর্ঘ্যে সেটা কত, এইটা। ঠিক আছে, তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি যে এই মানটা আমি ধরলাম তোমার এইখান থেকে এরকম বলতে পারি যে দুটো কন্ডাক্টর মধ্য দিয়ে একই দিকে বা বিপরীত দিকে সমান মানের প্রবাহ চলছে, তারা পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। এই অবস্থায় ওদের প্রতি একক দৈর্ঘ্যে যদি এই মানের বল ক্রিয়াশীল হয়, তখন পরিবাহী দুটোর প্রত্যেকটার মধ্য দিয়ে কি যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। কারণ আমি দেখে নিলাম যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে পরে এই পরিমাণ বল ক্রিয়াশীল হয়। তাই ঘুরিয়ে বলছি, কি বলবো না, দুটো পরিবাহী মধ্য দিয়ে সমমানের প্রবাহ চলছে, তারা পরস্পর হইতে 1 মিটার দূরে আছে। এই অবস্থায় পরিবাহী দুটোর প্রতি একক দৈর্ঘ্যে যদি 2 গুণিত 10⁻⁻7 নিউটন বল ক্রিয়াশীল হয়, তাহলে কি হবে, পরিবাহী দুটোর মধ্য দিয়ে প্রত্যেকটির মধ্য দিয়ে কি হবে, 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সংজ্ঞা। বই আছে, তুমি আমি লিখে দিচ্ছি, একটু তোমরা দেখে নেবে। এই দেখো সংজ্ঞা লিখলাম যে দুটি সুদীর্ঘ ঋজু সমান্তর পরিবাহীকে পরস্পর হতে 1 মিটার দূরে রেখে সমমানের যে প্রবাহ পাঠালে প্রতিটি তারের 1 মিটার দৈর্ঘ্যে 2 গুণিত 10⁻⁻7 নিউটন বল লাভ করে, তবে ওই প্রবাহকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ বলে। এই হলো অ্যাম্পিয়ারের সংজ্ঞা। আমরা এই পুরোপুরি এই কাজটা ল্যাবরেটরিতে করতে পারি, ঠিক আছে। এবং অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা ঠিক এভাবে নির্ধারণ করা হয়, পরীক্ষায় খুব আসে। এই কনসেপ্ট থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞা নির্ধারণ করো, এই হলো ব্যাপার একটা। আর একটা বলা আছে যে ধরো এরকম ভাবে দুটো পরিবাহী পরস্পর সমান্তরাল আছে, এবার ওদের মধ্যে দিয়ে একই দিকে প্রবাহ চলছে বা উল্টো দিকে প্রবাহ চলছে। একই দিকে হলে কি হবে, আকর্ষণ, আর উল্টো দিকে হলে কি হবে, বিকর্ষণ। ঠিক আছে, এইবার তোমার বইয়ে দেখবে আছে যে বিভিন্ন অঙ্ক আসবে, যে বলি যে এটা এরকম আছে, এটা এইরকম বেরিয়ে গেছে। অর্থাৎ কি বলবো, সমান্তরাল হওয়া
হলে পরে কেমন হয়, ঠিক এরকম হয়। ছবিটা একটু আঁকতে হবে। সমান্তরাল হলে তোমার এরকম হবে, বলে এরকম সমান্তরাল হয়। তো কি হচ্ছে, এটা এরকম আছে, কিন্তু এটা একটু সমান্তরাল না হয় কি হচ্ছে, একটু এরকম হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু প্রবাহ মানে আকর্ষণ বা বিকর্ষণ কিছু হবে। সেক্ষেত্রে মনে রাখবে, দেখো আমার সমান্তরাল হলে পরে তো এইভাবে থাকতো, কিন্তু এখানে একটা কোণ তৈরি হয়ে গেছে, এইখানে দেখা একটা কোণ তৈরি হয়ে গেছে, এই কোণটা থিটা। ঠিক আছে, তাহলে আমার এই বরাবর থাকলে বলটা ঠিকঠাক হতো। তা এই যে পরিবাহীটা আমি নিয়েছি, এই পরিবাহীটা এটা দিয়ে প্রবাহ চলছে, এইটার এই দিকের উপাংশটা কি কস উপাংশ হলো, অর্থাৎ কস উপাংশের জন্য কি হবে, বল ব্যবহার করবে। আর কিন্তু যদি এরকম হয়ে যায় যে এটা তোমার একটা এরকম আর একটা এরকম পুরো 90 হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু বলের মান শূন্য। কেন, সেক্ষেত্রে দেখো এই কোণটা কি হবে, কোণটা তোমার কি হবে, এই এরকম হয়ে যাওয়া মানে কি, এই কোণটা কত 90 হবে, আর cos 90 মানে শূন্য। ঠিক আছে, এই জন্য দেখবে তোমার বইয়ে আছে তোমার ওই তির্যক প্রবাহের সূত্র আছে, মানে এরকম দেখবে, এমন কিছু গুরুত্বপূর্ণ নয় যে ধরো এইরকম একটা পরিবাহী, এদেরকে বৃদ্ধি করলে এরা এইখানে গিয়ে মিট করতো, কিন্তু করেনি, একই দিকে প্রবাহ চলছে। অথবা ঠিক উল্টোটা, কিরকম উল্টোটা না, এইরকম পরিবাহীটা ঠিক এরকম এইখানে মিট করতো কিন্তু করেনি, অর্থাৎ এরা যদি বৃদ্ধি করতাম ছেদবিন্দু এটা হতো, এদেরকে বৃদ্ধি করলে ছেদবিন্দু এটা হতো। তবে এদের মধ্যে প্রবাহ কি, দুটোই ছেদবিন্দুগামী বা দুটোই ছেদবিন্দু থেকে দূরে করে আসছে, বেরিয়ে আসছে। এইরকম এক্ষেত্রেও কি হবে আকর্ষণ, এক্ষেত্রেও কি হবে আকর্ষণ, আকর্ষণ ঘটবে, এখানেও আকর্ষণ ঘটবে। কিন্তু যদি এইরকম হয়, কিরকম না, তোমার যে এরকম এই একটা আসছে, এই একটা আসছে, এরকম এই একটা আর এই একটা, এরা হয়তো এইখানে মিট করতো, ছেদবিন্দু হতো, একটা দিক প্রবাহ ছেদবিন্দুগামী, অন্যটা ছেদবিন্দু থেকে আসছে, এক্ষেত্রে কি হবে, বিকর্ষণ করবে। এই হলো বিষয়। কি বললাম, এইখানে দেখো এইরকম এইরকম থাকতে পারে প্রবাহ, যদি এরকম চলে আকর্ষণ বা বিকর্ষণ কিছু একটা ঘটবে। এখন একটা পরিবাহী এরকম আছে, একটা পরিবাহী ঠিক সমান্তরাল সাথে কোণ করে আছে, এক্ষেত্রেও কিন্তু আকর্ষণ বল হবে। আর সেক্ষেত্রে আকর্ষণের মানটা আমরা খুঁজবো কি, এই বরাবর উপাংশ মানে কস উপাংশের জন্য, সাইন উপাংশ মানে কি এরকম হয়ে যাচ্ছে, আর সাইন উপাংশের কস 90 শূন্য হয়ে যাবে, অথবা সেক্ষেত্রে বল ব্যবহার করবে না। আর এইগুলো বলবো কি, সমান্তরাল প্রবাহের সূত্র এরকম, বা দুটো পরিবাহী তারা কোনো একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, বা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বাইরের দিকে প্রবাহ করাচ্ছে, দুটোই একমুখী, সেক্ষেত্রে আকর্ষণ ঘটবে। আর একটা বিন্দু পরিবাহী দুটো একটা বিন্দু থেকে মিট করতো, প্রবাহটা কেমন, একটা প্রবাহ সেই বিন্দু অভিমুখী, অন্য প্রবাহটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, এরকম প্রবাহ হলে পরে তখন কি হবে, বিকর্ষণ হবে। হলো এইগুলো বলবো তির্যক প্রবাহের সূত্র। এটা সমমুখী তির্যক প্রবাহ, এটা বিপরীতমুখী তির্যক প্রবাহ। ঠিক আছে, এই হলো মোটামুটি দুটো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চললে যে ওদের মধ্যে বল অনুভব হয়, সেই বল নিয়ে যা কিছু শেষ হলো। আজকে এখানে রাখি, এখানে শেষ করছি।